বালিকা, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশ পানে চাও, খুঁজতে থাকো নীলাকাশে আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? নিলয়ের কথা শুনে নিঝুম তার দিকে চোখ বড় বড় করে তাকালো। নিলয় নীরব চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিঝুম কি বলবে সেটা শোনার জন্য প্রস্তুত করতে লাগলো নিজেকে। নিঝুম প্রথমে চোখের পাপড়িগুলো কয়েকবার করে নাড়ল, ঠোঁট দুটো বাঁকা করলো, নিচের ঠোঁট দাঁতের সাথে হালকাভাবে কামড়ে ধরলো। নিলয় তখনই বুকের বাম পাশে হাত দিল। নিঝুমের এমন প্রতিমা তাকে তার প্রতি আরো বেশি আকৃষ্ট করে, কিন্তু এর আগে কোনোদিনও বলেনি তার সামনে দাঁড়িয়ে কোনো কথা। সাহসের জন্য না, একটি অন্যরকম কারণ আছে। কি বললেন কথাটা? নিলয় বুকে থেকে হাত নামালো, মাথাটা চুলকে বোকা বোকা দৃষ্টি নিঝুমের দিকে চেয়ে আছে। আজ প্রথম নিঝুমের সামনে এসে ইনডিরেক্টলি সামথিং টক টাইপ কথা বলল সে। কি হলো? চুপ কেন? বেশ কয়েকদিন ধরে দেখছি আমি সামনে দিয়ে গেলেই তাকিয়ে থাকেন, একা একাই বিড়বিড় করে কি যেন বলেন, আবার বেশ দূরে দূরে সাইকেল চালিয়ে আমার পিছু নেন। কি ব্যাপার কি? মেয়ে পটানোর সব কাজ তো দেখছি বেশ ভালোই শিখে রেখেছেন। নিলয় মুচকে হাসলো, তার হাসি দেখে নিঝুমের ফর্সা মুখটা যেন রাগের আবাতে ছড়ে গেল। নিলয় ঠিক কি বলবে বুঝতে পারছে না, তবুও কি মনে করে বলল, মেয়ে পটানোর সব কাজ শিখে রেখেছি কিনা জানি না, তবে আমার তা মনে হয় না আমি তা কোনোভাবে পারি। কাজের ধামগুলো দেখলেই তো বোঝা যায় ইমপ্রেস করার জন্য বেশ ফার্স্ট। তাহলে তুমি কেন পটনি? চুপ! থাপড়িয়ে না আপনার দাঁত ফেলে দিব। সরেন তো এখান থেকে। কথাটি বলে নিঝুম চলে যাচ্ছে। নিলয় দৌড়ে ওর সামনে গেল। নিঝুম অবাক রাগী দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় যেন কোথা থেকে সাহস খুঁজে পেল। অবশ্য তার মতো মানুষের কাছে সাহস শব্দটা ডাল ভাত, যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। আর এটা তো একটি মেয়ে। নিলয় নিঝুমের হাত ধরল। নিঝুম সাথে সাথেই ঝটকা মেরে নিলয়ের হাত ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল। নিলয় গালে হাত দিয়ে মুখটা বাঁকিয়ে নিল। সারা গায়ে যেন রাগের গরম স্রোত বয়ে গেল। নিঝুম ছাড়া এটা অন্য কেউ করলে এতক্ষণে এখানে অনেক কিছুই হয়ে যেত। অবশ্য নিলয় যা করেছে তা চর খাওয়ার মতোই বড় কিছু। বলা নেই কওয়া নেই, সোজা একটি মেয়ের হাত ধরেছে, ভাবা যায়? এত বেয়াদব কেন? আগে ভাবতাম আপনি বখাটে ছেলে, কিন্তু এখন ভাববো না সত্যিই তো বখাটে। বেয়াদব ছেলে কোথাকার। নিঝুম কথাটি বলেই আবার পাশ কেটে যাচ্ছিল। নিলয় ওর বাম হাত ধরে সোজা তার সামনে টেনে আনলো। নিঝুমের চোখে মুখে একটু ভয়ের ছাপ। আগে আশেপাশের ছেলে মেয়েরা এদিকে তাকাচ্ছে। নিলয় সবার দিকে দৃষ্টি দিতেই সবাই চোখ নামিয়ে নিল। নিলয় হেসে দিয়ে বলল, বখাটে, ঠিক, তবে তোমাকে ভালোবাসি, যদিও তার যোগ্যতা হয়নি। তবে যোগ্যতার বিচারণ করে ভালোবাসা নামক মধুর শব্দটি গঠিত হয় না মিস নিঝুম। হাত ছাড়ুন। সবাই দেখছে বেয়াদব, বখাটে আর টিচার। অসহ্য লাগছে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। নিলয়ের ফল সবসময় মিষ্টি হয়, এক উপরবেলা ছাড়া নিলয়ের ফল কেউ তেতো করতে পারে না। হাত ছাড়ুন বলছি। আর কে কি পারে আর পারে না সেটার সময় আসলেই দেখতে পারবেন। আমাকে টাচ করার জন্য আপনার হয়তো এই হাত থাকতে নাও পারে। নিলয় একটু শব্দ করে হাসলো। নিঝুমের হাতটা আরো শক্ত করে ধরলো। নিঝুমের চোখে রাগের আভাব। নিলয় আরো কাছে সরে আসলো। নিঝুমের মুখে হালকা মেকআপ। নিঝুমের মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে ফিসফিস করে বলল, কি এমন হবে ক্ষতি? অঝোর বৃষ্টিতে জানলা খুলে হাত বাড়িয়ে উদাসীনী মনে হয়ে আমার কথা ভাবো যদি। কথাটি বলেই নিঝুমের হাত ছেড়ে দিল নিলয়। সুন্দর হাতের গোছালো নিলয় হাত শক্ত করে ধরাতে লাল হয়ে গেছে। নিঝুম রেগে রেগে বলল, ভাববো আপনার কথা, তবে যখন হসপিটালের বেডে যাবেন তখন। কোনো ব্যাপার না, তুমি বললে হসপিটালে কেন, মর্গের বেডে শুয়ে থাকতেও পারি, তবে না মরে আর কি। যেমন বেয়াদব তেমন ফজল ছেলে। সাবধানে থাকবেন, সময়টা আমারও আসবে। নিঝুম ক্লাসের দিকে চলে গেল। নিলয় তাকিয়ে আছে ওর চলে যাওয়ার দিকে, মনে মনে বলছে, নিঝুম তাকাবে আমার দিকে। নিঝুম হাঁটছে কিন্তু তাকাচ্ছে না। একইভাবে হেঁটেই চলেছে নিলয়, বারবার বলছে, টাকা, টাকা, টাকা। ঠিক তাই। গেটের কাছে যেতেই নিলয়ের দিকেই ঘুরে তাকালো। নিলয় মাথা চুলকে হেসে দিল। কেন তাকালো? কি রে মাম্মা, আজ কি হলো? কি আর হবে, দেখ হয়তো পাত্তা দেয়নি।
চুপ কর তোরা, পাত্তা দেবে না কেন? তবে ভয় দেখে চলে গেল। আমার নাকি কপালে খারাপ কিছু আছে। তোকে মানে আমাদের? কে খারাপ করবে শুনি? সেটাই তো কথা, তোদের জন্য তো মেয়েটাকে আমি ভালোবাসতে গেলাম কোনো খোঁজ খবর ছাড়াই। পরে যদি ঝামেলা হয়? কিছুই হবে না, চালিয়ে যা। আমরা খোঁজ নিচ্ছি কে ও, তোর সামনে হুমকি দিয়ে কথা বলে গেল। চল এখন ক্লাসে যাই, পরে ভাবা যাবে। আমাদের আবার ক্লাস? তবু চল, বাইরে থেকে কি আর করব। নিলয়, ধ্রুব, রাফিন, জিসান মিলে ক্লাসের দিকে যাচ্ছে। যে যার মতো কথা বলছে, কিন্তু নিলয় ভাবছে সেদিনটার কথা, যেদিন নিঝুমকে প্রথম দেখেছিল। নিলয়, ধ্রুব, জিসান, রাফিন মিলে শহীদ মিনারের সিঁড়িতে বসে গল্প করছে। কোনো দিকে খেয়াল নেই, কারণ গল্প তো না, সবাই মিলে ক্লাস অফ ক্লান খেলছে। তখনই ধ্রুব বলে, দোস্ত, এটা বাদ দে। আমি কাল রাতে নতুন কার্টুন নামিয়েছি, নিতে চাইলে শেয়ার ইট অন কর। কার্টুনের কথা বলতে গেমস বাদ দিয়ে শেয়ারিটে ঢুকলো। তখনই ধ্রুব বলে, কিরে মাম্মা, তোর নাম নিঝুম নাকি? নিলয় থেকে নিঝুম হয়ে গেল তাই না? মার খাবি হারামি। তোর নাম আসছে না আর নিঝুম নাম আসছে, তো আমি কি করব? নিলয় তার ফোনের দিকে তাকালো, এখনো রিসিভ করেনি, তবুও নাম আসছে, ব্যাপারটা কি দেখতে হবে। হাত থেকে ফোনটা নিল নিলয়। একটি নাম আসছে, তা হলো নিঝুম। চোখে গোল চশমা পরে শেয়ারিট পিক দেওয়া। আশেপাশে তাকালো, তাদের থেকে একটু দূরে কয়েকজন মেয়েরা বসে আড্ডা দিচ্ছে। নিলয় উঠে গেল, কারণ নিঝুম নামের মেয়েটা দেখতে বেশ, আর সে তাদের ভার্সিটিতেই পড়ে। তাকে না দেখলে হয়? নিলয় হেঁটে সেখানে গেল। তোমাদের মধ্যে নিঝুমকে? নিলয়ের কথা শুনে সবাই তার দিকে তাকালো। নিলয় সবার দিকে তাকালো, কিন্তু না, এখানে চশমা পরা কোনো মেয়েই নেই। নিলয় চলে আসতে যাবে। আমি নিঝুম। কেন? তুমি নিঝুম? বাহ, দেখতে তো বেশ। তা শেয়ার হিট অন করা কেন? আপনি কি করে জানেন? ম্যাজিক। তোর জন্য সে কখন থেকে শেয়ারিট রিসিভ করে বসে আছে। তুই গানগুলো দেখছিস না, অসহ্য। এভাবেই পরিচয় তার সাথে। রোজ তাকে দেখা, ভালো লাগা, শেষমেশ ভালোবেসে ফেলে নিলয়। যদিও ভালোবাসতে চায়নি, কারণ তার মতো এক আলাদা ধাঁচের মানুষ কাউকে ভালোবাসতে পারবে না। তবে মন তো আর মানে না, তাই ভালোই বেসে ফেললো সে। কি ভাবছিস? ক্লাসে আসার পর থেকেই দেখছি চুপচাপ হয়ে আসিস। নিঝুমের কথা ভাবছে হয়তো। জানালা দিয়ে বাইরে তাকা নিলয়, দেখ নিঝুম যাচ্ছে। তার ক্লাস নিচ্ছে। নিলয় স্যারের দিকে তাকায়, স্যার টেবিলে বসে ঝিমোচ্ছে। আর দাঁড়ালো না। ধ্রুবকে নিলয়ের ব্যাগটা নিয়ে আসার কথা বলে পেছনের দরজা দিয়ে বের হয়ে এক দৌড় দিল নিলয়। এক দৌড়ে নিঝুমের সামনে যেয়ে দাঁড়ালো সে। আবার আপনি? ভুলে গেছি, কি ভুলে গিয়েছেন? আমাদের জাতীয় সঙ্গীতের সেকেন্ড লাইনটা। থাপ্পড় চিনেন? চিনি। কেন চিনবো না, সকালেই তো দিছো। আবার দিব। বেয়াদব ছেলে কোথাকার। এত জ্বালান কেন? তোমার ওই জ্বালাময় জীবনে আমি পানির ফায়ার হয়ে আসবো, তাই বলে। খুব কথা বলতে পারেন দেখছি। তা আপনার আর সঙ্গীটা কই? আপনারা না সেই লেভেলের বখাটে? আপনাদের এমন পেটানো দরকার। তবে আপনাকে ছোট করে একটা কথা বলি, আমার পিছনে ঘুরবেন না। আপনার বা আপনাদের অনেক সমস্যা হতে পারে। আগেই বলে দিলাম, আমার পিছনে যারা ঘুরেছে তারা কিন্তু আর সোজা হয়ে হাঁটেনি। নিলয় নিঝুমের কথা শুনে হেসে দিল। তার হাসি দেখে রাগে ক্ষোভে নাক লাল করে দিল। নিলয়ের খুব ইচ্ছে করে নিঝুমের রাগলে তার নাক কেন লাল হয়, যে ব্যাপারটা জানার জন্য, কিন্তু কোনোদিনও সুযোগ হয়নি। ওই, হাসবেন না একদম এমন হিহি করে, রাগ হয়। তখনই যে আরো সুন্দর লাগে। তখন মনে মনে নিলয় গেয়ে ওঠে, যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। উফ, ছিলেন বখাটে, এখন হয়েছেন টিচার। আপনার সাথে কথা বলাই আমার ভুল। তবে আগেই বলেছি, আমার সাথে কথা বলবেন না, আপনাদের খুব সমস্যা হবে। হোক, তা কেন হবে না? আমাকে চিনলেই বুঝতে পারবেন কেন হবে। নাম নিঝুম, অনার্স দ্বিতীয় বর্ষ, ক্লাসের প্রথম বালিকা। চুপচাপ থাকো, মেসে থাকো, এই সময় ক্লাসে আসো, ওই সময় যাও, সব জানি। না, জানেন না। আরও কিছু আছে জানেন না। দরকার নেই, তোমাকে অজান্তে রাখবো আমার মাঝে। ভুল করবেন, পস্তাতে হবে।
কথাটি বলে নিঝুম চলে যেতে লাগলো। আরে বাবা, কেন যে সে রাগ করলে তার নাক লাল হয় সেটা তো জানতে পারিনি। আর এত হুমকি দিলে কি কথা বলা যায়? খালি সাবধান হতে বলে। কি এমন মেয়ে যে ওর থেকে দূরে থাকতে হবে? নিলয় দৌড়ে নিঝুমের পাশে গেল, তাকে আর চোখে দেখলো নিঝুম। নিলয় হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা বাবা, যা হবে সেটা আমার হবে, তাতে তোমার কি? আমি যে আর এসব দেখতে পারি না চোখের সামনে। কি দেখতে পারো না? যে ছেলে আমার সাথে কথা বলে তাকে মারতে দেখতে পারি না। আমাকে মারবে? ওকে, দেখা যাবে। এখন বলো, রাগলে তোমার নাক লাল হয় কেন? নিলয়ের কথা শুনে নিঝুম শটাং দাঁড়িয়ে গেল। ভার্সিটির গেটের কাছে আসতেই কোমরে হাত দিয়ে সে নিলয়ের দিকে তাকালো। নিলয় ওর থেকে সরে আসলো। আবার চর খাবো নাকি? এই ছেলে, এই কথা কি কানে যায় না? বারবার বারণ করছি আমার পিছন ছাড়তে। উফ, বখাটে বলে বখাটে, থাপড়িয়ে দাঁত ফেলে দিব যদি এবার আমার পিছনে আসেন। ভয় নেই, দাঁত পড়বে না। ক্লোজ অ্যাপ দিয়ে ক্লোজ করে রেখেছি সবকিছু ভিতর থেকে। ফুল ভাগেন তো আজাইরা। কথাটি বলে নিঝুম চলে গেল গেট দিয়ে বাইরে। নিলয় আর কি ও চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই বন্ধুরা সব আসলো। কি হলো এখন? কি হলো? চুপ থাক, বাসা চল। ওদের সাথে নিয়ে বাড়ির দিকে চললো নিলয়। ভার্সিটিতে বসে আছে নিলয়। ধ্রুব, রাফিন আর জিসান অন্য মেয়েদের টিস করতে ব্যস্ত। অবশ্যই এগুলো তাদের মতো ছেলেদের কাছে ব্যাপারই না। কেউ কোনো কথা বলে না, বললে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে নাকি। জিসান একটা মেয়েকে ডাকলো, জিন্স শার্ট পরে ভার্সিটিতে এসেছে। নিলয় বসে বসে গেটের দিকে তাকিয়ে নিঝুমের অপেক্ষা করছে। মাঝে মাঝে দাঁত দিয়ে নখও কাটছে, এটা তার অভ্যাস। কাজ না থাকলে বসে বসে নখ খাওয়া ছাড়া কিছুই করার থাকে না। এই মেয়ে, নাম কি তোমার? জি ভাইয়া, মাহি। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, গুলি কইরা মাইরা দিও, তবুও ভাইয়া ডাইকো না। মেয়েটা মুচকি হাসলো, নিলয়ও হাসলো। এই ফাজিল বন্ধুগুলো এমন হারামি মার্কা কথা জানে, শুনে হাসি তো আসবেই। অবশ্য এসবের পিছনে নিলয় বড় লিডার। তাহলে কি ডাকবো? মনে করো তোমার আত্মা হারিয়ে গেছে, এখন তুমি জান বলে ডেকো, তোমার আত্মা খুঁজে এনে দিব। ওই জিসান, যা তো ভাই সামনের থেকে, ভালো লাগছে না। কথাটা বলে গেটের দিকে তাকালো নিলয়। নিঝুম আসছে, মাথায় ওড়না, টাইট টাইলস, নতুন ড্রেস আপে ওকে সত্যিই অসাধারণ লাগছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, ওর কাছে যাবে তখনই দেখলো রিহান ভাই নিঝুমের সামনে এসে দাঁড়িয়েছে। ডান হাতে পিছনে গোজা, ডান হাতে একটা লাল গোলাপ ফুল। মাথাটা নিলয়ের বিগড়ে, কিন্তু রেহান ভাই সিনিয়র থাকায় আপাতত কিছুই বলতে পারবে না নিলয়। কেমন আছো নিঝুম? রিহান ভাইয়ের দিকে নিঝুম ভ্রু কুচকে তাকালো। নিলয় কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। নিঝুম ঝাড়ি দিয়েই বলল, আপনি জেনে কি করবেন? তোমাকে বেশ কয়েকদিন ধরে ভার্সিটিতে দেখছি, তোমাকে কিছু বলার ছিল। ঝটপট বলতেন। এই নাও ফুল। এ মা, কি সুন্দর ফুল! তা শুধু ফুল দিলেই হবে? কিছু বলবেন না? নিঝুম হেসে হেসে কথা বলছে। না না, এটা হতে পারে না। সে আমার সাথে হেসে কথা বলেনি কোনোদিনও। এখন কথা বলছে কেন? রিয়ানের বাচ্চা, তোকে একবার সুযোগ পাই, তারপরে বোঝাচ্ছি। তাই তো, তোমাকে ভালো বা কথা শেষ করতে পারেনি রিহান ভাই। নিঝুম কষে একটা গালে চর বসিয়ে দিয়েছে। নিলয় আবারও বুকে হাত দিল। হার্টবিট পালস বহু গুণে বেড়ে গেছে তার। কি মেয়ের বাবা, এত সাহস কোথা থেকে পাচ্ছে? রেহান ভাইয়ের গালে চর, ভাবা যায়? ফুলটা নিন আর সোজা আমার সামনে থেকে চলে যান। এরপর যদি সামনে আসছেন না তো খবর আছে। কাজটা তুমি ঠিক করলে না। সময় হলেই বুঝবেন কে ঠিক করেছে আর কে ভুল। রিহান ভাই এক প্রকার দৌড়ে পালিয়ে গেল। নিঝুম নিজেকে সামনে এগিয়ে আসে। ওর সামনে যেয়ে দাঁড়ালো নিলয়। গালে হাত দিয়েই দাঁড়িয়েই আছে। নিঝুম নিলয়ের দিকে তাকিয়ে শব্দ করে হাসলো। এই মেয়ে এত সুন্দর করে হাসে কেন? ধুর, এত সুন্দর করে কেন হাসতে হবে? বারবার প্রেমে পড়ে যাই খালি। বালিকা, এভাবে হেসো না, মধ্যরাতে স্বপ্নে দেখি তোমাকে, আর ঘুম হয় না। উফ, আবার আপনি আসছেন। গালে হাত কেন? একটু আগে যেভাবে রেহান ভাইকে চট দিলে, ভয়ে আছি আমার গালে না জানি কয়টা পড়ে। সামনে থেকে যান, তাহলেই চর পড়বে না। যেতে পারি, একটু জড়িয়ে ধরো। ভয় নেই, আমি ধরবো না।
এই ছেলে, বলেছি না আমার আশেপাশে থাকবে না, প্রবলেম হবে। হোক প্রবলেম, কি এমন হবে করতি শুনি? রোজ তোমায় জ্বালিয়ে ভালোবাসি বলি যদি আমি। প্রথমে ভেবেছিলাম আপনি একটা বখাটে, এখন আপনি একটা টিচার, তবে ইউনিক টাইপ টিচার। হলাম টিচার, তোমার জন্য হব বাকি, হব মাছ, হব চাঁদের আলো, টিচার কোনো ব্যাপার না। খুব কথা জানেন, দেখবো যেদিন হসপিটালে পড়ে থাকবেন সেদিন এত কথা কোথায় যায়। নিজুম কথাগুলো বলে চলে যায়। আরে এ মেয়ের সমস্যা কি? একটু দাঁড়িয়ে কথা বলবে তা না, খালি বলে চলে যায়। আর সেই কালকের থেকে প্রবলেম হবে হসপিটালে, এসব কি? কার এত সাহস যে আমাকে হসপিটালে পাঠাবে? এই নিলয় কাউকে ভয় পায় না, মেয়েটাকে তো বোঝাতে পারছি না। না পারছি ভালোবাসি বোঝাতে, না পারছি আমার কিছু হবে না বোঝাতে। বন্ধুদের চিপায় পড়ে এরকম কামটা না করলেও পারতাম। সেদিন শেয়ারহিট যে কেন যে কথা বলতে গিয়েছিলাম, বন্ধু থেকে শুনেছিলাম নিঝুম কোনো ছেলেকে পাত্তা দেয় না, কোনো ছেলেও বন্ধু নেই তার। এই বিষয়টা আমার মাথার উপর চেপে বসে, আর সেই সময় বন্ধুগুলো চেপে ধরে নিঝুমের সাথে তার প্রেম করতেই হবে। করলাম, কিন্তু সত্যি সত্যি ভালোবাসবো কে জানতো। এখন কি যে করি। দৌড়ে নিঝুমের সামনে গেল নিলয়, গাল থেকে হাত নামিয়ে ওর গাল টেনে ধরলো। নিলয়ের এমন সাহস দেখে নিঝুমও অবাক হয়েছে। নিলয়েরও একটু অবাক হওয়ার কথা, তবে এমন সাহস অহরহ দেখায় সে। কি করবে, চর মারবে? কোনো ব্যাপার না, বখাটেদের এইসব গায়ে লাগে না। কোনো রকমের নিজেকে ছাড়িয়ে আবার কালকের মতো নিলয়ের গালে চড় দেয়। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? অনেক সাহস আমার। দেখুন, ভালোভাবে বলেছি আমার পিছু ছাড়তে, শোনেননি তো? দেখুন আর নিজেকে ঠিকমতো নিজেই চিনতে পারবেন কিনা। শোনো বালিকা, ভালোবাসা মানে সাহস। তুমি আমার ভালোবাসা, তোমাকে নিয়ে শত স্বপ্ন আমার দেখা বাকি, তোমাকে নিয়ে হাজারো বসন্ত বেঁচে থাকা বাকি। ভয় নেই, ভালোবাসা দাও, কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। আগে নিজেকে ঠিক করুন। বখাটে ছেলেরা কখনো ভালোবাসতে পারে না, তারা শুধু জানে অন্যকে জ্বালাতে, কষ্ট দিতে, নিজে মজা করতে। সামনে থেকে যান, শেষ ওয়ার্নিং। এরপর কিন্তু সত্যিই বলছি, কিছু হয়ে গেলে আমি তাই নয়। তোমার বিষয়ে আমি মরতেও রাজি, কিন্তু মরবো না। মরলে কে ভালোবাসবে? আর তোমাকে নিয়ে থাকবো, বুঝছো? কথা তো খুব ভালোই শিখেছেন, মেয়ে পটাতে খুব পারেন, অসহ্য। নিঝুম চলে গেল। বন্ধুগুলো পিছনে এসে দাঁড়ায়। নিলয় নিঝুমের দিকে তাকিয়ে আছে। কেন জানি না মনে হচ্ছে নিঝুম নিলয়ের দিকে তাকাবে। নিলয় কাউন্টডাউন করতে লাগলো, হয়তো 10 সেকেন্ডের মধ্যেই সে তাকাবে। টাকা, টাকা, টাকা। দূর, আড়াল থেকে চলে গেল। তাকালো না একটু। কি হয় পিছনে একটু ঘুরে তাকালে? ফাজিল মেয়ে, বারবার ওর প্রেমে পড়তে বাধ্য করবে, আর সেটা প্রকাশ করলেই ঝাড়ি দেয়। নিলয় ঝাড়ি ভয় পায় না। কিছু হলো নিলয়? হলো। হুমকি। এই তোদের না বলেছিলাম খোঁজ নিতে? নিলয়কে হুমকি দিচ্ছে একটা মেয়ে, নিশ্চয়ই কিছু আছে। দোস্ত, কোনো প্রকার কিছু জানতে পারলাম না। আমার মনে হয় মেয়েটা এমনি এমনি ভয় দেখাচ্ছে। চল তো ক্লাসের দিকে। ধুর, কিসের ক্লাস? কোনো ক্লাস করব না। কথাটা বলে পিছনে ফিরল নিলয়। তখনই সাদা রঙের এক R15 বাইক এসে নিলয়ের সামনে থামে। চমকে ওঠে তারা। হুট করে এরকম হবে বুঝেনি, মাথায় রাগ উঠে যায় তাদের। নিলয় বলে ওঠে, ওই শালা কে রে তুই? এমনভাবে সামনে এলি, হরেন দিতে কি হয়েছে? বাইকের ওপর একজন লোক বসে আছে, মাথায় হেলমেট, বেশ স্মার্ট পোশাক। বাইকের স্ট্যান্ড দিয়ে পা মাটিতে রেখে হেলমেট খুললো। তারা সবাই সেদিকে তাকিয়ে আছে। চুলগুলো লালচে রং করা, মুখে স্টাইল করা দাড়ি, চোখ দুটো যথেষ্ট সুন্দর। হাতে রোলেক্স দামি ঘড়ি, স্যুট বুট পরা, গলাতে সাদা শার্টের উপরে কালো টাই ঝোলানো। বোঝাই যাচ্ছে লোকটা অফিস বয় বা নিজেরই কোনো অফিস আছে। বাইক থেকে নেমেই হেলান দিয়ে দাঁড়ালো, বাম পা একটু ভাঁজ করে ডান পায়ের সাথে ভর দিয়ে এমন স্টাইল করে দাঁড়ালো যেন কোনো নায়ক এসে দাঁড়িয়েছে। পকেট থেকে দামি সিগারেট প্যাকেট বের করে মুখে নিয়ে স্টাইল করে আগুন জ্বালিয়ে নিল। নিলয় ধ্রুবের দিকে তাকালো। জিসান হা করে তাকিয়ে দেখছে। জিসানের দিকে তাকালো, বেটা নিজের দিকে একবার তাকাচ্ছে আর একবার ছেলেটাকে দেখছে। মনে হচ্ছে এরকম যদি তারও পারতো, কেন যে বখাটে হয়ে গেছে। জিসানের সামনে মনের কথাগুলো পড়ে ফেলে হাসি পাচ্ছে নিলয়ের।
রাফি এসে নিলয়ের খুব কাছে এসে দাঁড়ালো। বুঝলো এই ব্যাটাও শকড লেগেছে। লোকটা মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে নেয়, তারপর সেন্টার ফুড বের করে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলে, আর ইউ নিলয়? তার মানে লোকটা আমার কাছে এসেছে, কিন্তু কেন, কি করেছি? যতদূর মনে পড়ছে লাস্ট 1 মাস কোনো মারামারি করিনি, আর করলেও কি নিলয়ের উপর কেউ কথা বলবে বা বিচার দেবে সে সাহস কারও নেই। তাহলে টিচও তো করিনি। আমি নিজুমের সাথে ছাড়া কোনো মেয়ের সাথে তো বেশি কয়েকদিন হলো কথা বলিনি, আর টিচ তো সেই জন্মের থেকেই করে আসছি। তাহলে কোনো এমন পাবলিক আমাকে খুঁজছে? Hey Mr. Bokhate, you Niloy, I am sure. By the way, I'm রাহাত, মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক আমি নিজেই। তো আমার কাছে কি? তোমার কাছে অনেক কাজ আমার। শুনেছি তুমি নিজুমকে জ্বালাও। সে বলেছে? না। তাহলে ভাগেন, সে যেদিন বলবে তখন আসবেন। কাজটা কিন্তু ঠিক করছো না। নিলয়ের বন্ধুদের কথা ছাড়া আর কারো কথা শোনে না। অনেক প্রবলেম হবে কিন্তু। নিলয় যেটা ভালো মনে করে সেটাই করে। তোকে আমি। নিলয়ের জামার কলার চেপে ধরলে রাহাত। নিলয় কিছু বলতে যাবে তখনই তাকে নিজুম এসে পাশে দাঁড়িয়েছে। নিলয়ের জামার কলার ধরা দেখেই নিজুম ঝাড়ি দিয়ে রাহাতকে বলে, আপনি আপনি এখানে কেন? কে পাঠিয়েছে? আর আপনার সাহস কি করে হয় ওর জামার কলার ধরতে? ছাড়ুন বলছি। রাহাত ছেলেটা নিলয়ের জামার কলারটা ছেড়ে দেয়, নিজুমের দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে হনহন করে চলে যায়। এটা কি হলো? এক কথায় নিজুমের সব আদেশ মেনে চলে গেল, ব্যাপারটা কি? নিজুম কোনো কথা না বলে চলে যেতে থাকে। নিলয় পিছু থেকে ওর হাত ধরল। নিলয় সাহেব, আমার হাত ছাড়ুন। আচ্ছা। নিজুম হেঁটে যাচ্ছে, নিলয়ও ওর পাশে হাঁটতে লাগলো। কয়েক মুহূর্ত পর সে থেমে যায়, নিলয়ও থেমে যায়। সে আবার হাঁটতে শুরু করে, নিলয় হাঁটছে ওর পাশে। নিজুম হুট করেই থেমে গেল, নিলয়ের দিকে ঘুরে কোমরে হাত পেঁচিয়ে বলল, কাজটা কিন্তু ঠিক করছেন না। এমন কেন করছেন? নিলয় চুপ। বললাম না আপনার অনেক বড় সমস্যা হবে। কেন বুঝতে পারছেন না আপনি? আমাকে আপনার পছন্দ হয় না? আপনি একটা বখাটে টিজার। আমি চাই না আপনার কিছু হোক। ভালোবাসো বলে দিলেই হয়। ওই ছেলে কখন বললাম ভালোবাসি? মেরে হাত পা ভেঙে ফেলবে একদম। হসপিটালে গিয়ে চিঠি লিখবো। আরে দেখো না, সিনেমায় হসপিটালে গিয়ে ভালোবাসার মানুষের নামে বারবার বলতে থাকে, তখন ডাক্তার বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আসুন, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। তখন নিরুপায় হয়ে তাকে আনতে হয়। আমিও সেরকমই করব, তখন তুমি আসতে বাধ্য। নিজুম হেসে ওঠে। নিলয় ওর হাসির দিকে তাকিয়ে থাকে, চোখ টেরা করে তাকায়, সোজা করেও তাকায়। কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে দেখা বাদ রাখছে না। মেয়েটা জানে না হাসলে এত মিষ্টি লাগে ওকে, রাগলে এত বেশি কিউট লাগে ওর, কিছুই জানে না। রাহাত সাহেবকে যখন বকা দিচ্ছিল, নিলয় ওর দিকে তাকিয়েছিল। মুখে রাগের বিশাল লাল আভাটা যে তাকে বারবার দুমড়ে মুচড়ে দিচ্ছিল, মেয়েটা একটুও জানে না। আর এখন কি সুন্দর করেই না হাসছেও। নিজুম হাঁটতেছে, নিলয় ওর সামনে যে ওর দিকে তাকিয়ে উল্টোভাবে হাঁটতে থাকে। নিজুম অবাক হয়েই তাকিয়ে আছে, নিলয়ের পাগলামো দেখছে। নিলয় পেছন হাত বেঁধে নিজুমের দিকে তাকিয়ে উল্টো করে হাঁটছে। তারপর ভার্সিটিতে এসেই নিজুমকে খুঁজতেছে নিলয়। ধ্রুব এসে বলে, নিজুমকে ক্যান্টিনে দেখলাম। নিলয় ক্যান্টিনে এসে দেখে নিজুম বসে আছে। সামনে কালকে সে ছেলেটা মানে রাহাত বসে আছে। রাহাত হাসি হাসি মুখে নিয়ে নিজুমের দিকে তাকিয়ে আছে, আর নিজুম বিরক্ত নিয়েই নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আঙ্কেলকে কেন জ্বালাচ্ছ না? কি জানাবো? ছেলেটা যে দিন দিন তোমাকে বিরক্তির সীমা পার করে দিচ্ছে। ওর থেকে আমি আপনার উপরে বেশি বিরক্ত, সেটা বাবাকে বলি। বলো, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট তিনি জানুক যে এখনো কোনো ছেলে তোমাকে জ্বালিয়ে বেঁচে আছে। বাবা জানবে কেন? আর আমি চাই না নিলয়ের কিছু হোক। আমারও কিছু হোক, সেটাও কি চাও না? নিজুম কিছু বলে না। কথা শুনে বোঝা যাচ্ছে ছেলেটা নিজুমকে ভালোবাসে, আর নিজুমের বাবা নিশ্চয়ই প্রভাবশালী। কিন্তু ছেলেটার সাথে ওর সম্পর্ক কি? নিজুম বিরক্ত নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়, রাগী চোখে ছেলেটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। মিস্টার রাহাত সাহেব চুপচাপ বসে থাকলো। ব্যাটার সাথে কথা বলা দরকার। তুমি আমার সামনে কেন আসলে? নিলয় রাহাতের সামনে যেয়ে দাঁড়ায়। কোনো কথা না বলে চেয়ার টেনে নিজুম যেটাতে বসেছিল সেখানে বসলো নিলয়।
টেবিলে যেসব খাবার রাখা ছিল সেগুলো হাতে নিয়েই খেতে লাগলো। রাহাত নিলয়ের দিকে রাগি চোখে চেয়ে আসে। সবগুলো প্লেট থেকে খাবার কোনো রকম খেয়ে, কোল্ড ড্রিঙ্কস থেকে কোমল পানি খেয়ে বড় একটা ঢেকুর তুলল নিলয়। নিলয়ের কাজ দেখে রাহাত বেশ রেগেই আছে। নিলয় তো চায় সে রেগে থাকুক, নিলয়কে কিছু বলুক। তোকে বলেছিলাম নিঝুমের পেছনে ঘুরতে না। ওকে, সামনাসামনি ঘুরবো, পিছন থেকে তুমি ঘুরো। দেখ, তোকে এখনো নিঝুমের জন্যই কিছু বলিনি। আমিও। তোর সাহস কি করে হয় আমাকে হুমকি দেওয়ার? নিলয় হুমকি দেয় না, নিলয় কাজে করে দেখায়। তোকে 2 মিনিটে জেলে পুরে দেবো। 1 মিনিটে জেল থেকে বের হয়ে আসবো। তোকে আমি কোনো জেল নেই যে আমাকে 10 মিনিটের বেশি আটকে রাখবে। নিঝুমের ধারের কাছে যেন তোকে না দেখি। তোকে আমি কথাটা বলেই রাহাত নিলয়ের গালে জোরে ঘুষি দেয়। নিলয় কাঁধটা বাইরের দিকে ঘোরাতেই দেখে নিঝুম এগিয়ে আসছে। নিলয় চিৎকার করে দিয়ে উঠে বলে, আপনি এমন কেন করলেন? নিঝুমকে ভালোবাসি, সে যে বাসবে আমি কি তা বলেছি একবারও? আমি তো আমার মনের কথা বলেছি। আপনি সব বুঝে আমাকে মারলেন, আজকে স্টুডেন্ট বলে এমন করলেন। যদি আপনার মতো টাকা থাকতো তাহলে দেখিয়ে দিতাম। রাহাত অবাক চোখেই নিলয়ের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ার ভানটাও করা শুরু করলো নিলয়। নিঝুম এক প্রকার ছুটে আসে রাহাতের দিকে, অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার কিসের অধিকার আমার হয়ে ওর গায়ে হাত তোলার? বেরিয়ে যান ক্যাম্পাস থেকে, এটা কোনো খারাপ লোকেদের জায়গা না। আর নিলয়ের গায়ে এরপর কোনো দিন যদি হাত দিয়েছেন আপনার কিন্তু খবর আছে। মনে রাখবেন, বাবার প্রিয় পাত্র হলেও আমার বাবা কিন্তু আপনার নয়, আমার কথা শুনবে। নিঝুম, নিলয় আমাকে চুপ, বেরিয়ে যান বলছি, অপমান করতে চাই না আমি। রাহাত উঠে দাঁড়ায়। নিঝুম ক্যান্টিনের মামার থেকে বরফ আনতে গেল। নিলয় রাহাতের দিকে মুচকি হেসে তাকালো। রাহাত নিলয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে পরে দেখে নেব। নিলয় হাসি হাসি মুখ লুকিয়ে রাহাতের উদ্দেশ্য করে বলল, ইটস মাই মাইন্ড গেম অফ নিলয়, যা ভাগ শালা। রাহাত চলে গেল। নিঝুম বরফ এনে নিলয়ের গালে লাগিয়ে দিল। নিলয় ওর দিকে তাকিয়ে আছে। পরিবেশটা এখন স্বাভাবিক। নিঝুম নিলয়ের গালে বরফ লাগাতে লাগাতে বলল, খুব তো বড় বড় কথা বলেন, অনেক সাহসের কথা বলেন, কেউ কিছু করতে পারবে না। এখন তো মার খেয়ে বসে আছেন, মারতে তো পারেন না, খালি আমার সাথে এসে সাহস দেখান। আমি তো মাস্তান নই, আমি তো প্রেমিক। প্রেমিকারা বহু বছর ধরে মার খেয়ে আসে, তারা মারে না, বুঝছো? একটু ভালোবাসা পেতে চায়। হয়েছে হয়েছে, আপনাকে সাপোর্ট করেছি বলে ভাববেন না, আমি রাজি হয়ে গেছি। যদি আপু জানে যে আপনার সাথে আমি কথা বলেছি তাহলে বুঝবেন। কথাটা বলেই নিঝুম ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। নিলয় আবার বরফ টেবিলে রেখে ওর পিছু বেরিয়ে আসে। নিঝুমকে দেখলো গাছের নিচে গিয়ে বসতে। নিলয় সেদিকে যাবে তখনই খেয়াল করে কে যেন তাকে ইশারায় ডাকছে। তাকে দেখে পুলিশের পোশাক পরে একজন অফিসার নিলয়কে ডাকছে। নিলয় ভয় পেল। পুলিশ তো আমাকে কখনো ডাকেনি, আজকে কেন ডাকছে? আমি যাব না। নিলয় ধ্রুবকে যে দেখতে বলল। নিলয় নিঝুমের কাছে আসে। এই মেয়ে শোনো। ওহ, আবার আপনি? দেখুন, বারবার বলছি আপনি আমার আশেপাশে আসবেন না। কেন? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ না, আপনি বখাটে। এটাই কারণ? আচ্ছা, ভালো হয়ে গেলাম। না, আমাকে এ অবধি যতগুলো ছেলে এসে প্রপোজ করেছে সবাইকে হসপিটালে যেতে হয়েছে। কেন, রাহাত সাহেব কি সবাইকে মেরে হসপিটালে পাঠিয়েছে? রাহাত না, আমার বাবা নিজেই। মানে? ধ্রুব এসে সামনে দাঁড়ায়। নিলয় ওর দিকে তাকাতেই বলল, সমস্যা নেই, আমি যাওয়াতে উনি চলে গেছে, তুই প্রেম কর। নিলয় নিঝুমের দিকে তাকালো। ধ্রুব চলে গেল। নিঝুম নিলয়ের দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। হয়তো ধ্রুবের এমন কথা শুনে অবাক হয়েছে। ওই, আমরা প্রেম করছি? না মানে আসলে চুপ, শুনুন, আমার বাবা একজন নেতা, বুঝলেন? অনেক রাগী একজন মানুষ। ওনার রাগ আমি সহ্য করতে পারি না বলেই একাই থাকতে ভালোবাসি। আমার মা নেই, মা মারা গেছে। বাবা আমাকে ভালোবাসে অনেক, তবে ভালোবাসার নামে অনেক কেয়ার আর শাসন করে আমার উপর। কী খাবো, কী পরবো, কোন বিষয় নিয়ে পড়বো, কার সাথে কথা বলবো, সব কিছু তিনিই ঠিক করে দেন।
বিষয়গুলো ওনার কাছে আমার প্রতি ভালোবাসা হলেও আমার কাছে পরাধীনতা। তাই রাগ করে বাড়ি থেকে চলে আসি। কিন্তু উনি আমার পিছনে লোক লাগিয়ে রেখেছেন। এতদিনে আপনার খবর হয়ে গেছে। আমি বারণ করেছি বলেই কেউ কিছু বলেনি। বুঝলাম না প্রথমবার আমার বারণও কেন ওরা শুনলো। বাবার লোকগুলো আপনাকে কিছুই এখনো করছে না কেন? অবশ্য আমি জানি বাবার কোনো কিছুরই গোপন নেই। উনি সবটা জেনে গেছে। আপনি আমার সাথে কথা বলেন, কিন্তু ভেবে পাচ্ছি না অন্যদের বেলাতে পরের দিনই ছেলেগুলোর খোঁজ থাকে না। প্রথম যে ছেলে এসে কথা বলে পরের দিন কেন, এরপর আর কোনো দিনও তাদের দেখিনি। বাবার সবগুলোকে লোক দিয়ে মেরে হসপিটালে না হয় এলাকা ছাড়া করতো, কিন্তু আপনার বেলাতেই উল্টোটা হয়ে গেছে সব। নিলয় নিঝুমের দিকে তাকালো। মেয়েটা অবাক হয়েই তাকিয়েছে। নিলয়ের সাথে নিঝুমের আব্বুর কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথাও হয়নি। নিলয় বুঝতে পারছে না তিনি কেন এখনো অ্যাকশন নেয়নি। কিছু তো একটা আছে, আর আজকে পুলিশকে দেখলাম আমার উপর নজর রাখছে। সে যাই হোক, আমি তো নিঝুমকে ছাড়ছি না। বুঝলাম আমার কিছু হবে না, কেউ পারবে না আলাদা করতে। আহারে কত সাহস! দেখলাম তো একটু আগে মার খেয়ে বসে আছেন। হাসবেন না, হাসলে রাগ হয়। আপনাকে বলছি প্লিজ আমার আশেপাশে আসবেন না। আচ্ছা, রাহাতের ব্যাপারটা কি? বাবার দেখা সেরা পাত্র। আমার সাথে বিয়ে দেওয়ার চিন্তা আমার বাবার। তুমি কি রাজি? আপনার দেখে মনে হয় আমি রাজি। তাহলে বলো, কি? আমাকে ভালোবাসি বলো। অসহ্য! নিঝুম চলে যাচ্ছে। নিলয় দৌড়ে ওর হাত ধরল। সে ঘুরেই নিলয়ের হাত ছেড়ে দিয়ে গালে হাত রাখলো। নিঝুম এটা দেখে জোরে হেসে উঠল। নিলয় মেয়েটার হাসি দেখে তাকায়। সে কিছুতেই বলল না, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। কি হলো বলুন। কি বলবো? বক বক তো শুধু করেই যান। আমি যাব আর পিছু পিছু আসবেন। হাত ধরে পাশাপাশি হাঁটার সুযোগ দাও। অসহ্য! নিঝুম আর নিলয় হাঁটতেছে। নিঝুম কোনো কথা বলছে না, কেবল হাঁটতেই চলেছে। নিলয় খালি বক বক করছে। ভার্সিটি থেকে বের হলো দুজন। তারপর পরের দিন বাড়ি থেকে বের হতেই নিলয় দেখলো দুজন পুলিশ তার দিকে তাকিয়ে আছে। নিলয় তাকাতেই ওরা অন্যদিকে তাকালো। কি সমস্যা এদের? এরা কেন আমাকে ফলো করছে? কালকে সেই পুলিশের সাথে আর একজন পুলিশ এসেছে। নিলয় ভার্সিটির দিকে চলে আসে। পুলিশগুলো নিলয়ের পিছু পিছু আসতে থাকে। কেমন জানি একটু ভয় ভয় করছে, না জানি আবার কি করে বসে। ভার্সিটিতে আসতেই ধ্রুব, জিসান আর রাফিন এসে হাজির। তুই কি পারলি না নিঝুমকে পটাতে? তাকে ভালোবেসে ফেলেছি আমি। কিন্তু সে তো তোকে ভালোবাসে না। বাসবে? নিঝুমকে খোঁজার চেষ্টা করলো নিলয়। বান্ধবীদের সাথে বসে বসে গল্প করছে। নিলয় যেতেই বান্ধবীগুলো চলে গেল। নিঝুম একা বসে আছে। নিলয় ওর পাশে গিয়ে বসলো। নিঝুমের দিকে তাকিয়ে আছে নিলয়। নিলয় কোনো কথা বলছে না। নিঝুম নিলয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি ব্যাপার আজকে কথা বলছেন না যে? ভাবছি কি? কখন ভালোবাসবে তুমি। ভালোবেসে কি হবে? সর্বনাশ হবে। কার? তোমার বাপের অনেক টাকা যৌতুক নেব তাই। জানতো সামনে থেকে। দুজন হাসছে। হঠাৎ নিলয় খেয়াল করলো কয়েকটি গাড়ি বেশ স্পিডেই তাদের দিকে এগিয়ে আসছে। দুইটা বাইকের পিছনে দুইটা জিপ গাড়ি, প্রতিটা বাইকে দুজন, আর গাড়িতে মোট 4 জন করে বসে আছে। 12 জন ছেলে তাদের সামনে এসে গাড়ি থেকে নামে। ছেলেগুলোকে নিলয় চেনে না। কপালে রুমাল বাঁধা, লাল নীল সানগ্লাস, প্রায় সবার হাতে হকি স্টিক। নিলয়ের সামনে এসে মোটা করে একটা ফর্সা ছেলে দাঁড়ায়। নিঝুম বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় দাঁড়ালো। বন্ধুরা সবাই দৌড়ে নিলয়ের পিছনে এসে দাঁড়ালো। কি ধরনের অভদ্রতা! কোনো কথা ছাড়াই সামনে এসে এভাবে দাঁড়িয়েছেন। অভদ্র কোথাকার! নিঝুমের কথা শুনে ছেলেটাই মুচকে হাসলো। ছেলেগুলোকে আগে কোনোদিনও দেখেনি, চেনেও না নিলয়। ইশারা করলো পিছনে দাঁড়িয়ে থাকা আরো একটি ছেলেকে। ইশারা পেয়ে পিছনে থাকা ছেলেটা এগিয়ে এসে নিঝুমের হাত ধরে টেনে নিয়ে যায়। নিঝুম ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে দাঁড়ায়। নামটা বলার সাথে সাথেই সব ছেলেগুলো হকি স্টিক দিয়ে চরমভাবে পেটাতে লাগলো নিলয়দের।
কোনো প্রকার কিছু বলার সুযোগ না দিয়ে বেধড়ভাবে পেটাতে থাকে। কতক্ষণ এভাবে মার খেয়েছে ঠিক মনে নেই, কেবল চোখ বন্ধ করার আগে খেয়াল করে নিলয় ভার্সিটির অনেক ছেলে মেয়ে গোল হয়ে এসে তাদের পেটানো দেখছে। স্পষ্ট খেয়াল করেছে সবার মুখে আনন্দের হাসি। হয়তো সবাই মনে মনে বলছে, ঠিক হয়েছে, এমন বকাটে ছেলেগুলোর এইভাবেই পেটানো দরকার। নিঝুমের দিকে তাকায় নিলয়। সে চিৎকার করে কাঁদছে আর বলছে। ওকে আপনারা কেন মারছেন? কি করেছে ও? এরপর কিছু মনে নেই নিলয়ের। শেষ যখন জ্ঞান হারাবে তখন তার সামনে যে ছেলেটা ছিল মোটা গোছের, ও ওর হাতের হকি স্টিক দিয়ে জোরে কপালে বাড়ি দেয়। চোখ খুলে তাকালো নিলয়। কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলো রুমটাতে। একবার মনে হলো সে হয়তো বাড়িতে আছে, কিন্তু না, হসপিটালের বেডেই শুয়ে আছে সে। কিন্তু ঠান্ডা কেন লাগছে? তবে কি সে ভিআইপি কেবিনে আছে? না, এটা কি করে সম্ভব? তাকে কি আবার ভিআইপি কেবিনে নিয়ে আসবে? বড় কথা, তাকেই বা কে হসপিটালে নিয়ে আসবে? কোনো রকমের শোয়া থেকে ওঠার চেষ্টা করলো নিলয়। তখন এক নার্স ছুটে এসে বকা দেওয়ার ভঙ্গিতে বলল, এই এই কি করছেন? টানা 3.5 দিন পর জ্ঞান ফিরেছে, এখনো ঠিক মতো সুস্থ হননি, উঠবেন না, শুয়ে থাকুন। নিলয় অবাক হলো। এরকম কেয়ারের মানে কি? এসি রুম, বেডটাও বেশ আরামদায়ক। বালিশটা কোনো রকমে সোজা করে হেলান দিল সে। নিলয়ের চোখ আটকে যায় ডান পাশের চেয়ারের দিকে। একজন মধ্যবয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরে বসে আছে। দরজার কাছে আরো 4জন লোক দাঁড়িয়ে। ওদের মধ্যে 2জনকে নিলয় বেশ ভালো মতোই চেনে। গত 4 দিন আগে ওই 2জন লোক আমাকে ফলো করছে, দেখেছিলাম। মানে এই 4জন পুলিশ, কিন্তু ইনিকে আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকম নিলয় ওনার দিকে কয়েকবার তাকালো। উনি বসা থেকে উঠে আসলেন। কোনো কথা না বলে নিলয়ের কপালে হাত রাখলেন। হাত আর বুকে হাত দিয়ে ভালো মতো চেক করলেন। নার্সের দিকে তাকিয়ে আদেশ স্বরূপ বললেন, ডক্টরকে ডাকুন, চেক করতে বলুন ছেলেটা ঠিক এখন কেমন আছে। নিলয় অবাক হলো। লোকটা কি পাগল নাকি? এরকম করে জীবনে কোনো কেয়ার পেলাম না, পারবো কি করে? ছাত্রা বখাটে তো এরকমই হয়, কিন্তু ইনি কে? কেয়ার নিচ্ছে কেন? মনে তো পড়ছে না আমি উপকার করেছি, তাহলে সবকিছু এমন হচ্ছে কেন? লোকটা আবারও চেয়ারে গিয়ে বসলো। কয়েক মিনিট পর 3জন ডাক্তার এসে হাজির। বাপ রে, ডাক্তারকে ডেকে পাওয়া যায় না, অথচ লোকটার কথায় 3জন এসে হাজির। কি হচ্ছে এগুলো? ডাক্তার 3জনই নিলয়কে বেশ কিছু সময় ধরে ভালো মতো চেক করলো। তারপর লোকটার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলে, সে এখন ঠিক আছে, রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে আছে শরীর। ডাক্তার চলে যায়। নিলয় কেবল ওনাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সেই পুলিশগুলো আর বয়স্ক লোকটা তখন রুমের মধ্যে স্থির হয়ে আছে। লোকটা নিলয়ের কাছে আসে, শাসন করে বলতে থাকে, বুঝলাম না, তোমার মতো এরকম একটা ছেলেকে আমার মেয়ে কী করে ভালোবাসলো? এতদিন সব ছেলেদের পিটিয়েছি আমি, কিন্তু তোমাকে পিটাতে পারিনি। তার আগেই কারা এসে পিটিয়ে গেল। আর তারপর যে কি কাণ্ড ঘটিয়েছে আমার মেয়ে, ভাবতেই পারছি না তোমাকে এত ভালোবাসবে। ওর জন্যই আজ 3 দিন ধরে হসপিটালে পড়ে আছি। কারা ছিল ছেলেগুলো? নিলয় অবাক হলো। লোকটা তাহলে নিজুমের বাবা, কিন্তু উনি আমাকে মারেননি, তাহলে কে মেরেছে? আমার বন্ধুরা কোথায়? এইভাবে আমাকে মারবে এলাকার কোনো ছেলে, কাজ হবে না। কিন্তু কে মেরেছে? আর নিজু আমাকে কবে থেকে ভালোবাসলো? কথাগুলো ভাবতে ভাবতেই নিলয় দেখে এক এক করে বন্ধুরা রুমে প্রবেশ করছে। আচ্ছা তাহলে রেস্ট নাও, আমি গেলাম। আর আমার অফিসে আসবে, কথা আছে। নিঝুমের বাবা চলে গেল। ধ্রুব, জিসান আর রিফাতের হাতে পায়ে ব্যান্ডেজ ভালো মতোই করা হয়েছে। ধ্রুব এসে পাশে বসে বলল, ছেলেগুলো কারা জানিস? না, মানে রাহাতের কথায় ওরা আমাদের পিটিয়েছে। আচ্ছা বাদ দে নিলয়, আগে রেস্ট কর। সবাই যখন আমাদের মেরে চলে যাচ্ছিল, নিজুম এসে আমাদের হসপিটালে নিয়ে যায়। আমি চেতনাতেই ছিলাম। কয়েকবার ফোন করতেই 2টা গাড়ি চলে আসে আর সোজা হসপিটালে নিয়ে আসে আমাদের। নিজুম কিন্তু তোর মাথা ওনার কোলে নিয়ে সারা রাস্তা তোর নাম ধরে কেঁদেছিল আর বলেছিল তোমার কিছু হবে না নিলয়। কিন্তু আফসোস, তোকে এসি কেবিনে আর আমরা চেয়াকোস কেবিনে থাকলাম। শালা কি কপাল তোর, ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলি। সে বলল না,
আর মার খেয়েই এটা পেয়ে গেলি। যাকগে, এখন এই বখাটে লাইফটা থেকে বের হ, নে রেস্ট নে। ওরা সবাই চলে গেল। নিলয় দরজার দিকে তাকিয়ে আছে। ওদের বলা শেষ কথাটা আবার যেন কানে বাজতে লাগলো নিলয়ের। আমি কি সত্যি বখাটে? বখাটে, টিচার, মাস্তানি করি, কিন্তু কেন? অবশ্যই বখাটে আমি। ক্লাস 10-এ থাকতে একটা মেয়ের ওড়না ধরে টানছিলাম এই বখাটে স্বভাবের জন্য। সবার সামনে চড়ো মেরেছিল আমাকে, আরো অনেকে গালিও শুনতে হয়েছিল। তাহলে আমি সত্যি বখাটে? এরকমটা তো আমি ছিলাম না। তাহলে কেন আজ আমি এমন? চোখ বেয়ে পানি বের হতে আসতে লাগলো নিলয়ের। তখনই দরজায় কারো আসার শব্দ শুনতে পেল সে। তাড়াতাড়ি চোখ মুছে সেদিকে তাকালো নিলয়। নিঝুম এসেছে। মেয়েটার চোখের দিকে তাকালো নিলয়। চোখ দুটা ফুলে ফুলে মনে হচ্ছে, কিন্তু কেন? শুনেছি মানুষ চুপচাপ কেউ না জানিয়ে কাঁদলে এমনটিই হয়, চোখ ফুলে যায়। তবে কি সে কেঁদেছে? কিন্তু কেন? আমার মতো খারাপ ছেলের জন্য সে কেন কাঁদবে? কেমন আছেন? ভালো। আমার আবার কি হবে? আমার কিছু করতে পারবে না। তবে তোমার কথাই সত্যি হলো, হসপিটালে বসে আছি, কিন্তু ভালোবাসা কমেনি। ওই চুপ, সাহসী না, কিছুই হবে না তাই না? খুব তো দেখলাম সবার সামনে কতগুলো মার খেতে। যদি আমি না থাকতাম তাহলে তো ওখানেই পড়ে থাকতেন, কেউ তো দেখতো না। কেউ তো দেখতো না। কথাটা সত্য। আমাকে দেখার মতো কেউ নেই। সত্যি নিঝুম না থাকলে হয়তো ওখানেই পড়ে থাকতে হতো। নিলয় মনে মনে ভাবে, ফাজিল বখাটে ছেলেটা আজ কেন জানি না চুপচাপ হয়ে গেছে। নিঝুমের শাসন মিশ্রিত কথাগুলো শুনে অনেক বেশি ভালো লেগেছে নিলয়ের। এরকমটা কখনো হয়নি। এত মেয়েদের জ্বালিয়েছে, মেয়েদের বাবেরা অভিযোগ করলে আরো বেশি করে জ্বালিয়েছে, অথচ নিঝুমকে জ্বালাতে গিয়ে ভালোবেসে ফেলেছে। বুঝতে পারেনি নিলয়। নিলয় খুব করে চাইতো কেউ তাকে ঠিক করে দিক, শাসন করুক, ভালোবাসুক, বকার ছলে তার ভালোবাসাগুলো প্রকাশ করুক, নিলয়কে শুধরে দিক, কিন্তু কোনোদিনও পায়নি কাউকে। তবে আজ মনে হচ্ছে নিলয় পেয়েছে। নিঝুমের দিকে তাকালো নিলয়, রাগী চোখে নিলয়ের দিকে তাকিয়েছে। নিঝুম রাগলে ওর নাকের ডগা লাল হয়ে যায়। সেদিন নিলয় জানতে চেয়েও পারেনি কেন তারা এমন লাল হয়। আচ্ছা, আজকে কি জানাবো? না থাক, কিছু সৌন্দর্য রহস্যই জানতে হয় না। এই ছেলে চুপ কেন? বিশ্বাস করুন, আমার আব্বু আপনাকে মারেনি। জানি। আপনি জানেন? হুম। নিঝুম নিলয়ের পাশে এসে বসে। নিলয় ওর হাত ধরল। মেয়েটা কিছুই বলছে না। নিলয় হাত ছেড়ে দিল। কেন জানি না ওর সেই রাগের প্রতিচ্ছবিটা দেখার ইচ্ছে হলো। নিঝুম নিলয়ের হাত ধরেছে। নিলয় অবাক চোখে তাকালো। এই যে আপনাকে কিন্তু সারাটা সময় দেখেছি আমি। কিভাবে? ওই যে সিসি ক্যামেরা, এটা আমার আব্বুর হসপিটাল। আব্বু কিন্তু এখন দেখছি আমরা কি করছি। কি? নিলয় ভয়ে হাত ছাড়িয়ে নিল। নিঝুম হেসে ওঠে। নিলয়ের হাসির দিকে তাকিয়ে থাকে কিছু সময়। সে হাসতে হাসতে বলে, সাহসী ছেলেটা এত ভীতু জানতাম না তো। নিলয় আবার হাত ধরল। নিঝুম নিলয়ের দিকে চুপ করে তাকিয়েছে। তারপর নিঝুমের বাবা আজাদ সাহেব অফিসে বসে আছে। নিলয় এসি রুম, চারপাশ কাছে ঘেরা। উনি নিলয়ের দিকে গম্ভীর চোখে তাকিয়েছে। নিলয় ওনার সামনের চেয়ারে বসে আছে। গম্ভীর চোখে তাকানোর কি আছে? বুঝলাম না, কি এমন চাহনি? মানে বুঝতে পারছি না। নিলয় মনে মনে ভাবে কথাগুলো। সকাল সকাল ভার্সিটির সামনে থেকে পুলিশে পাঠিয়ে এমনভাবে তুলে আনলো কেন, সেটা তো বুঝতে পারছি না। বেশ কয়েকদিন পর সুস্থ হয়ে ঘোরার জন্য ভার্সিটিতে যাচ্ছিল নিলয়। গেটের কাছে আসতেই সেদিনের ওই পুলিশ এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় অবাক হয়ে তাকে কিছু বলবে তার আগে তিনি বলে ওঠে, স্যার তোমাকে ডেকেছে। আরে নিঝুম ম্যামের বাবা আজাদ স্যার। কেন? জানি না, তোমাকে যেতে বলেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও নিলয়কে আসতে হয়। আর এসেছে অনেকক্ষণ হলো, কিন্তু তিনি কোনো কথা বলেনি। তবে তিনি নিলয়ের জন্য ঠিকই চা কফি বিস্কুট অর্ডার করে সামনে টেবিলে সাজিয়ে ফেলেছে। তাছাড়া আর অচেনা এক ভয়ের কারণে ঠিকমতো খেতেও পারছে না নিলয়। কোনো রকমে একটা বিস্কুট চায়ের সাথে ডুবিয়ে গালে দেয়। উনি আরো গম্ভীর হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের অভ্যাস চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেতে।
হয়তো এটার কারণেই এরকম চাহনি। নিঝুমের বাবা কেসে উঠে বললেন, নিঝুম তোমাকে কেন ভালোবাসে? ওনার এমন প্রশ্ন শুনে হতবাক ছাড়া কিছুই বলতে ইচ্ছে করছে না তাকে নিলয়ের। আরে বাবা, ভালোবাসি কেন সেটা কি করে বলবো? নিলয় পাল্টা প্রশ্ন করল, আপনি কেন নিজুমের মাকে ভালোবাসতেন? আজাদ সাহেব এবার শান্ত দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে। ওনার চোখের ভাষা এখন পাল্টে যাচ্ছে, আগের মতো গুরু গম্ভীর দৃষ্টিতে নিলয়ের দিকে তাকাচ্ছে না। দেখো, তুমি নিশ্চয়ই জানো রাহাত নামের ছেলের সাথে আমি ওর বিয়ে ঠিক করেছি। বিয়ে তো হবে না ওর সাথে। কেন? আপনার মেয়ে আমাকে ভালোবাসে তাই। কেন ভালোবাসো? আপনি কেন নিজুমের মাকে ভালোবাসতেন? নিঝুমের বাবা আবার চুপ হয়ে গেলেন, বিরক্ত নিয়ে নিলয়ের দিকে তাকালো। রাগী রাগী দৃষ্টি দিয়ে নিলয়ের দিকে তাকানোর চেষ্টা করলো। নিলয় মনে মনে হাসে। দেখো, তোমার সাথে আমি কেন এত কথা বলছি বুঝতে পারছি না। অন্য সব ছেলেদের 2 মিনিটে খবর করে ছেড়েছি, পরের দিন এলাকা ছাড়া করেছি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি, আমার মেয়ের সাথে কিভাবে কথা বললে? আমার সাহসের কি আছে? আপনি ভয় পাচ্ছেন আমাকে মারতে। কিসের ভয়? নিজুমের ভয়ে। নিঝুমের বাবা চুপ থাকলেন। মনে মনে নিলয়ের হয়তো কয়েকটি কথা শোনাচ্ছে। নিলয় মুচকে আসলো। উনি বললেন, আচ্ছা, সে তোমায় চড় মারেনি? হুম। কি মেরেছে? তাহলে কেন তুমি ওর পিছনে পড়েছিলে? এ অবধি যতগুলো ছেলেকে পিটিয়েছি ওরা উল্টো বলেছে আপনার থেকে আপনার মেয়ের চড় বেশি জোরে হয়। আমি তো মনে করি ওর চড়ের কারণে ছেলেগুলো ওর সামনে যায় না। ও তো অনেক রাগী। জানি। জানো? কি জানো? ও রাগের জন্যই আমি ওকে ছাড়া থাকতে হয়। বুঝতেছি না ও কেন তোমার মতো গাধা মার্কার ছেলেকে ভালোবাসে। বকাটের জীবনযাপন, নিজের খেলাই করার সময় থাকে না, মা বাবা তো ঠিকই নেই। এখন কেন তুমি? আপনার আর আমার মাঝে তফাৎ কি জানেন? কি? আপনি ওর রাগের কারণে দূরে থাকেন, আর আমি ওর রাগের জন্যই ওকে ভালোবাসি, কাছে থাকার চেষ্টা করি। তবে নিলয় কিছুই বলল না। কি বলবে আপাতত ভেবেও পাচ্ছে না। মা বাবা কথাটা শুনে বুকটা যেন ধক করে উঠল তার। নিলয় মুচকি হাসলো। নিঝুমের বাবা নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছে। তাদের মেয়ে, কোনো বাবাই চাইবে না কোনো বখাটে ছেলের সাথে তার মেয়ে জড়িয়ে যাক। রাহাতের সাথে ওর কয়েক মাস পর বিয়ে দেওয়ার প্ল্যান আছে। রাহাত এডুকেটেড, নিজস্ব বিজনেস আছে। নিঝুম সুখী থাকবে। নিঝুম তো তাকে ভালোবাসে না। সে তো তোমাকে ভালোবাসে, আর নিঝুম যা বলবে আমিও সেটাই করব। রাহাতকে এখন কি বলবো বুঝতে পারছি না। নিঝুমের জন্যই তোমার আশেপাশে আমার থাকা। প্রচণ্ড ভালোবাসি তাকে। ওর মা চলে যাওয়ার পর ওর প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। আমিও বুঝেছিলাম যে ভালোবাসার ফলে শাসন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু কি করব, ভয় পেতাম যদি মেয়েটা হারিয়ে যায়। চেয়েছি সে ভালো থাকুক সব সময়। রাহাত আমার চোখে ভালো একটা ছেলে, এ কারণে ধারণা করেছিলাম সে রাহাতকে ভালোবাসবে, তার সাথে থাকবে। কিন্তু কি হলো, তোমার মতো বকাটে একটা ছেলেকে হুট করে ভালোবেসে ফেললো। কিন্তু বুঝতে পারছি না, রাগী ভয়ঙ্কর রাগী একটা মেয়ে যে কিনা কোনো ছেলেকেই, এমনকি রাহাতকেও পাত্তা দিত না, সে তোমাকে ভালোবাসলো কি করে? যাও সামনে থেকে। অ্যান্সার না দিতে যতদিন পারবা ততদিন আমার মেয়ের সাথে প্রেম বন্ধ। কেন সে তোমাকে ভালোবাসবে? বকাটায় হয়েও কি মেয়ে পটানো যায়? কি করলাম বিয়ের আগে? বকাটে হলে ভালো হতো। এই যাও সামনে থেকে। এই লোকটা শিওর পাগল। লোকটার মাথায় সমস্যা আছে। হুডট কি সব বলছেন ইনি? বুঝতে পারছি না, ওনার মেয়ের সাথে প্রেম করার উৎসাহ দিলেন নাকি ভয় দেখালেন? লোকটার মেন্টালিটি কোনো প্রবলেম আছে। মনে মনে বলে নিলয়। অফিস থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে আসলো নিলয়। নিঝুমকে খুঁজতে সে দেখে নিঝুম একটা ছেলের সাথে বসে আছে। হায় হায়, এই মেয়ে আবার কার সাথে বসে আছে? নিলয় দৌড়ে সামনে যায়। বেটা, রাহাতের সাথে বসে আছো তুমি এইখানে? তোমাকে অনেক খুঁজছি। কথাটা বলে রাহাতের দিকে তাকালো নিলয়। ও নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। নিলয় রাহাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শুভকামনা থাকবে তোমাদের জন্য। রাহাতের কথা শুনে নিলয় অবাক হলো। ও বসা থেকে উঠে নিলয়ের কাঁধে কয়েকবার হাত রাখলো। মৃদু চরের বিনিময়ে সে নিলয়কে উৎসাহ দিল। নিলয় আর চোখে তাকালো। রাহাত নিলয়ের কানে মুখ এনে বিড়বিড় করে বলে, তোকে সেদিন মেরে ফেলাটা ভালোই ছিল। নিঝুমকে তো আমি নেবই। নিঝুম, তোমাদের জন্য শুভকামনা থাকবে। নিঝুমের দিকে তাকে মুচকে হেসে শেষের কথা বলে রাহাত চলে গেল। নিলয় নিঝুমের পাশে বসলো। পকেট থেকে ফোন বের করে ধ্রুবকে মেসেজ দিল। রাহাতকে দেখে রাখ,
কেন জানি মনে হচ্ছে কিছু একটা হবে খুব তাড়াতাড়ি। আপু কি বললো? তুমি জানো আমি তোমার বাবার অফিসে গিয়েছিলাম। হুম, জানি। নিজুম, হুম, আমাকে ভালোবাসো? বুঝে নাও। শুনতে চাই। কেন বলবো? আমি বখাটে একটা ছেলে, অনেক খারাপ। ছেড়ে দিবা? হুম। কেন তুমি বখাটে? পরে বলবো, শোনো। হুম শুধু আমাকেই ভালোবাসবে, হুম সবসময় আমাকে বোঝার চেষ্টা করবে, হুম ভুল করলে শুধরে দেবে, মাঝে মাঝে দুষ্টু মিষ্টি করবে, ঝগড়াও করবে, হুম একটু আধটু শাসন করবে, আর? তোমাকে ইচ্ছে করে রাগিয়ে দেবো, আচ্ছা। কখনো নিজের ইচ্ছে করে অভিমান করব, তারপর তুমি আমাকে জড়িয়ে ধরে আমার অভিমানটা ভাঙাবে, হুম, আচ্ছা। আমার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা রাখবে, আমার মাথা ব্যথা করলে টিপে দেবে, বিয়ের পর মশারি টাঙিয়ে দিবে তুমি। নিজুম হাসতে লাগলো। হাসি থামিয়ে চুপচাপ বসে রইল ও। নিলয় চুপ হয়ে গেল। নিলয় নিজের উপর অবাক হচ্ছে। নিলয় বখাটে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, ও তো জানে না আমার সব কিছু। আমি কিন্তু মাস্তানি করলে বেড়াই, কিন্তু মাস্তানিটা সবার সামনে প্রকাশ করি না। যদি নিতুম জানে আমি এমন, ও ছেড়ে যাবে। তখন ছেড়ে গেলে আটকাবো না। সত্যি জানার পর যে কাছে থাকবে সেই সত্যিকারের ভালোবাসা। অনেকবার চেয়েছি এরকম বকাটে মাস্তানি জীবন থেকে নিজেকে বের করতে, পারিনি। কেন পারিনি তা উত্তর আজও আমার জানা নেই। হয়তো শাসন, নয়তো বারণ। কে শাসন করবে, কে বারণ করবে, কেউ তো নেই আমার। আর কিছু আছে আপনার? আপাতত নেই। রাহাতকে তোমার পছন্দ? না, ছেলেটা ম্যাচিওর, তবে আমার পছন্দ না। কেন? জানি না। পছন্দ করার কারণ থাকে, অপছন্দ করার কি কারণ নেই? থাকে। সবাইকে তো আর পছন্দ বা ভালোবাসা যায় না। বাবা আমাকে অনেক ভালোবাসে। যেদিন তুমি মার খেয়ে মাটিতে পড়েছিলে, প্রথমেই বাবাকেই ফোন করি। আমার কথাগুলো শুনে তিনি অবাক হয়। কেন আমি তোমার জন্য কেঁদেছি। তিনি বারবার প্রশ্ন করেছিল কেন কেঁদেছিলাম, তার উত্তর আমিও সেদিন অনেক খুঁজেছি। নিজের অজান্তেই এই বখাটে ছেলেটাকে ভালোবেসে ফেলেছি আমি। এসব করবে না আর, সবসময় ভালো ছেলে হয়ে থাকবে, বুঝেছ? আচ্ছা। দুজনের হাত ধরে চলে আসছে ভার্সিটি থেকে। সবাই ওদের দিকে অবাক চোখে তাকাচ্ছে। রিহান ভাই নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। ওনার দৃষ্টিতে রাগ আর ক্ষোভের পরিমাণ টের পেয়েছে নিলয়। বাড়িতে শুয়ে আছে নিলয়। শুয়ে আছে বলতে অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ ফোন বেজে ওঠে তার। অচেনা একটি নাম্বার। কেটে দিল নিলয়। দেখলো আবারও অনেকগুলো মিসড কল উঠে আছে। মন্ত্রু দুবের মিসড কলের পরিমাণ বেশি। আবারও সেই অচেনা নম্বর থেকে কল আসে। রিসিভ করলো নিলয়। ওপাশ থেকে হাউমাউ করে কান্নার শব্দ শুনতে পাচ্ছে নিলয়। কিছুটা ঘাবড়ে যায়। অপরিচিত নাম্বার, তার উপরে কোনো লোক এভাবে কাঁদছে কেন? কথাটা না বলে বুঝলো না কি হয়েছে। নিলয় হ্যালো বলতেই ওপাশ থেকে বলতে থাকে, নিলয়, নিঝুমকে ওরা তুলে নিয়ে গেছে। আমার মেয়েটাকে বাঁচাও। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। সব দিক দিয়ে খোঁজ করেছি, পুলিশও লাগিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। রাতে লোকেরা এসে নিঝুমকে ওর ম্যাচ থেকে তুলে নিয়ে যায়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। নিলয় ফোন কেটে দিল। মাথা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে তার। নিঝুমের নামটা শুনেই বুকটা যেন কয়েকবার জোরে কেঁপে ওঠে। ধ্রুবকে কল দিল নিলয়। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি করছিস? তোকে কখন থেকে কল করছি। নিঝুম? নিজুম রাহাতের কাছে, ওকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। জলদি আয়। মোড়ের মাথায় বসে যখন আড্ডা দিচ্ছিলাম, তখন সেদিনের সেই ছেলেগুলোকে বাইরে আর জিপ নিয়ে নিজুমের ম্যাচের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়াতে আমরাও পিছু নেই। নিজুমকে ওরা তুলে নিয়ে যায়। তোরা কি করছিলি? ওদের কাছে অস্ত্র ছিল, আর বুঝতে পারছিস উত্তেজনায় সব গুলিয়ে গেছে। তোকে যে জিশানকে ডাকতে পাঠাবো তা মাথা থেকে বের হয়ে যায়। তোকে কল দিচ্ছি আর তুই রিসিভ করিস নাই। আঙ্কেল মানে নিঝুমের বাবা আমাদের সবার নাম্বারে কল করে খবর নিয়েছে, শুধু তোকে জানাতে পারছিল না। তুই চলে আয়। শহর ছেড়ে বহুদূর যাওয়ার প্ল্যান আছে ওদের। ভাগ্যিস রিফাতের বাইকটা ছিল, না হলে কি যে হতো। ফোনটা কেটে দিল। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেছে নিলয়ের। বসা থেকে উঠে দাঁড়ালো সে। ঘরের লাইট চালিয়ে বিছানায় এসে বসলো। বিছানায় বসে আলনাতে চোখ দিল। কেমন যেন গাটা কেঁপে উঠল। পুরনো সেই কাপড় যেটা পরে রাতের আধারে মাস্তানি করে বেরিয়েছে, সেগুলো এখন স্মৃতি।
বেশ কয়েক বছর পোশাকটা পরা হয়নি নিলয়ের। নিলয়ের নাম দিয়েছিল মাস্তানি পোশাক। ওটা পরলে নিলয়ের মধ্যে জানোয়ার রূপী মানুষটা নাড়া দিয়ে ওঠে। তখন রক্তের নেশা নিলয়ের মাথায় চেপে বসে। বারবার কথাগুলো খুব মনে পড়ে নিলয়ের। পোশাকটা আজকে খুব দরকার তার। লম্বা কালো পোশাকটা ধ্রুবর মজা করে বলতো। আন্ডারটেকার পোশাক। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়, পোশাকটা হাতে নিয়ে। নিঝুমের রাগী হাসি মিশ্রিত মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর দেরি না করে সে গায়ে পরে নিল তারপর পরিচিত কালো পোশাক। আর সেই বাইকটা বের করলো নিলয়। কেমন যেন মনে হচ্ছে নিলয় যেন সেই আগের মতো নেই। বাইক স্টার্ট দিল। পুরনো কিছু নিয়ে এখন ভাবার সময় নেই। ভাবনাতে এখন কেবল নিঝুমই আছে। জোরে বাইক চালাচ্ছে নিলয়। কিছু সময় পর ডুবে দেওয়ার ঠিকানায় চলে আসে সে। গাড়ির দরজার সাথে হ্যান্ডকাপ লাগিয়ে নিঝুমকে আটকে রাখা হয়েছে। নিলয়কে যে মেরেছিল সে গোল একটি চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানছে। একটু পর রাহাত এসে ওদের সামনে হাজির হয়। নিজেকে আড়াল করে নিলয় শুনতে থাকে। বস, মেয়েটাকে তুলে নিচ্ছি। আথিফ পারে না এমন কোনো কাজ নেই। নিলয়কে মারতে বলেছিলে, মেরেছি। মেয়েটাকে তুলে আনতে বলেছিলে, এনেছি। ওর বাবার হয়ে এত দূর আনতে বলেছে, সেটাও করেছি। এবার তোমার পালা, টাকা দাও, চলে যাও। এত তারা কিসের তোর? আসলটা তো বাকি আছে রে। ধ্রুব, জিসান আর রাফিন ওদের সামনে যে দাঁড়ায়। ধ্রুব কথাটা বলে ওঠে। ওদের পাশে জিপ গাড়ির সাথে নিঝুমকে মুখে সাদা কাপড় বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে বেঁধে রাখা হয়েছে। নিঝুম কেবল করছে। রাহাত চমকে ওঠে ধ্রুবের এভাবে আসার কারণে। বসা থেকে দাঁড়িয়ে গালি দিয়ে বলে ওঠে। কুত্তার বাচ্চা, তোরা এখানে কিভাবে এলি? মালটা কই? ওকে তো আজ আমি মেরেই ফেলবো। বস, এত উত্তেজিত কেন হচ্ছ? বাচ্চা পোলাপাই নাচছে, আদর করলে চুপ হয়ে যাবে। এখন তো আগের দিনের মারের দাগগুলো নিশ্চয়ই মুছে যায়নি। মুছে যায়নি, কারণ তোকে পেটাবো বলে। তোরা দেখ ভাই, বাচ্চাদের মেরে হাত নষ্ট করার কোনো মানেই নেই। তোদেরকে প্রথম যেদিন রাহাত ভাই মারতে বলেছিল সেদিন ভেবেছিলাম তোরা আমার লেভেলের, কিন্তু যে দেখি হাবা গোবা বাচ্চা ছেলে। এখানে কেন এসেছিস? নিঝুমকে নিতে, আর বাচ্চারা এসেছে ফুটবল খেলতে। জাহেদ, দেখ তোরা কি করবি। কথাগুলো শুনে জাহেদ নামের ছেলে ধ্রুবের দিকে এগিয়ে আসতে থাকে। সেদিনের সেই ছেলেগুলো স্টিক হাতে ধ্রুবের দিকে আসে। নিলয় বাইক স্টার্ট দেয়, জোরে টান দিয়ে ওদের সামনে এসে একবার গোল করে রাউন্ড দিয়ে নিল। ছেলেগুলো সবাই থেমে গেল। ধ্রুব যে রাহাতের বসা টুল এগিয়ে বসে পড়ে। রাহাত আর আতিফ অবশ্যই বোকার মতো করে তাকিয়ে আছে। নিলয় ধ্রুবের পিছনে বাইক রাখলো। লম্বা টুপিতে মুখ ঢাকা আছে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। জিসানের দিকে মুখ করে ইশারা করলো নিঝুমকে ছাড়িয়ে আনার জন্য। নিঝুমের পিছনে দুজন ছেলে হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে। জিসান এগিয়ে যায়। আতিফ ওই দুইজন ছেলেদের একজনকে জিসানকে মারতে বলে। জিসান এগিয়ে যায়। ছেলেটা রড হাতে এগিয়ে আসে। জিসানকে যখনই মারতে যাবে তখনই শর্ট করে একটা গুলি চলল নিলয়। যে এগিয়ে আসছিল তার বুকে যে গুলিটা লাগছিল। সাইলেন্সার থাকায় কোনো শব্দই হলো না, কিন্তু সবাই বুঝে গিয়েছে গুলি নিলয় চালিয়েছে। নিঝুমের পাশে আরেকটা ছেলে দৌড়ে এসে জিসানের হাতে চাবি দিয়ে দেয়। সবাই অবাক হয়ে পরে থাকা ছেলেটার দিকে তাকায় একবার, আবার নিলয়ের দিকে তাকায়। কিছু সময়ের জন্য যেন সব নীরব হয়ে যায়। জিসান এগিয়ে যেয়ে নিঝুমের মুখ থেকে বাঁধন খোলে, তারপর হাত কড়া খুলে দিয়ে সেফ জায়গায় নিয়ে দাঁড়ায়। কে 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 তুই? রাহাত চিৎকার দিয়ে ওঠে। আতিফের কাছে যেয়ে আতিফকে ধাক্কা দিয়ে বলে, ও সবাইকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। নিঝুমকে তুলে আনাটাই ভুল ছিল। ভেবেছিলাম ওকে নষ্ট করে জোর করে বিয়ে করব, তখন সে আমার কাছে থাকতে বাধ্য হবে। কিন্তু এ কে? আমাকে বাঁচাও। আতিফ কোনো কথা বলে না। হঠাৎ করে আতিফের মাথাটা নিচু করে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আতিফের লোকেরাও আতিফের দেখা দেখি আতিফের মতো করে বসে যায়। রাহাত অবাক চোখেই তাকায়। রাহাত হয়তো ভাবছে, আতিফের কি হলো? কেন সে এমন করছে? আতিফ কি ভয় পেয়েছে? কেন সে এমন করে বসে পড়েছে?
রাহাত অস্থির হয়ে আতিফের প্রশ্ন করে, তুই এমন করে বসে পড়লি কেন? ভয় পেয়েছিস? একটু আগে তো কত কথা বললি, এখন কেন চুপ হয়ে গেলি? এই আতিফ, এমন করছিস কেন তুই? আতিফ কোনো কথা বলে না, কেবল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব আর রাফিন জোরে হেসে ওঠে। রাহাত ওদের হাসির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, মুখটা তখনও লম্বা টুপিতে ঢাকা। নিঝুমের কথা আবারও মনে পড়ে যায় নিলয়, হয়তো জিসানকে বরাবর প্রশ্ন করছে। কে এই লোকটা? ওকে দেখে কেন সবাই বসে পড়ছে? সে কি আমাকে বাঁচাতে এসেছে? জিসান হয়তো কোনো প্রকার উত্তর দিচ্ছে না। রাহাত হুট করে আতিফের কোমরে গোজা পিস্তল নিয়ে আমার দিকে তাক করে গুলি করতে যাবে, তখনই অনুভব নিলয় করলো যে যেন খুব জোরে নিলয়ের মাথার পেছন থেকে আঘাত করেছে। কয়েক হাত ছিটকে সরে যায় নিলয়, মাথা থেকে লম্বা টুপিটা সরে যায়। রাহাত আর নিঝুম নিলয়ের দিকে হাবার মতো তাকিয়ে থাকে। রাহাতও অবাক চোখে চেয়ে আছে। নিলয় ঘুরে পিছনে তাকায়, দেখে রিহান দাঁড়িয়ে আছে। কি বলেছিলাম রাহাত, নিঝুমকে যদি আমার না পাই তাহলে নিলয়েরও পেতে দেবো না। অনেক ভাব নিঝুমের, তাই না? সব ছেলে পিছনে পড়ে থাকে বলে সবাইকে কষ্ট দেওয়ার অধিকার ওর নেয়। ঠিক সময়েই এসে গেছি, কিন্তু আতিফ এভাবে কেন বসে আছে? আতিফ তখনও চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। নিলয়ের মাথায় হাত দিয়ে দেখলো কেটে গেছে, রক্ত গড়িয়ে নিচের দিকে চলে আসে। নিলয় রাহাতের দিকে তাকিয়ে বলল, নিঝুম না তো তোদের হবে, না তো অন্য কারো হবে, কেবল সে নিলয়ের হবে। এই বকাটে ছেলে নিলয়ের। অনেক সাহস তোর না আমাকে মারার? পিছন থেকে কেন মারলি? সামনে থেকে আসতি শালা। কথাগুলো বলে একটা গুলি চালালো নিলয়। রাহান একটু সরে যেতেই ওর হাতে যেয়ে লাগে। আবারও একটা গুলি চালাতে যাবে, তখনই আবারও একটা গুলির শব্দ শুনতে পায় সবাই। একটি আত্মচিৎকার কানে আসে নিলয়ের। নিলয় পেছনে তাকিয়ে দেখলো রাহাতের হাতে গুলি লেগে সে মাটিতে পড়ে আছে, পাশেই পিস্তল। নিলয় বুঝলো সে তাকেই গুলি করতে যাচ্ছিল। কিছু দূরে তাকিয়ে দেখে আজাদ সাহেব পুলিশ নিয়ে হাজির। নিঝুম দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। পুলিশ এসে সবাইকে ঘিরে ধরে। নিঝুমের দিকে তাকিয়ে থাকে নিলয়। পুলিশ এসে নিলয়ের হাতে হাত করা পরাতে থাকে। নিলয় নিঝুমের দিকে আবারও তাকায়। এখনই সে বলবে, ওকে কেন ধরছেন? ওকে ছেড়ে দিন, ও কিছুই করেনি। কিন্তু না, নিঝুম কিছুই বলল না। নিলয় অবাক চোখেই তাকিয়ে আছে। তোর কিচ্ছু হয়নি তো মা? আমি ঠিক আছি। চল বাসায় চল। নিঝুম নিলয়ের দিকে আবার তাকালো, চোখ সরিয়েও ওর বাবার সাথে চলে যায়। বুকটা ছ্যাদ করে ওঠে নিলয়ের। নিঝুম এমন কেন করছে? নিলয় ডাক দিল, নিঝুম। নিঝুম দাঁড়ায়, নিলয়ের দিকে ঘুরে তাকায়। ওর চোখে মুখে রাগ আর ঘৃণা মিশ্রিত অনেক কিছু স্পষ্ট অহেতুক ভাষা নিলয় টের পেয়েছে। কিন্তু কেন সে এমন করেছে? নিঝুম আর দাঁড়ায় না। নিলয় চিৎকার দিয়ে ওঠে, বলে, নিঝুম আমার সাথে কথা বলো, এমন কেন করছো? নিঝুম কোনো কথা বলে না। আজাদ সাহেবের সাথে গাড়িতে বসে কয়েক সেকেন্ড পরই চলে যায়। পুলিশ নিলয়কে টানতে থাকে। নিস্তব্ধ পাথর হয়ে যায় নিলয়ও। কি করবে মাথায় আসে না তার। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসতে থাকে। নিঝুম এমনটা না করলেও পারতো। নিলয় বেরিয়ে আসো, স্যার তোমাকে ডাকছে, তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। থানায় বসে আছে নিলয়। নিলয়, ধ্রুব, জিসান আর রাফিন বসে আছে একই জায়গাতে। নিঝুমের কথা আজ 3 দিন ধরে ভাবছে নিলয়। বারবার একটাই প্রশ্ন নিজের সাথে করছে, কেন সে এমন করলো? কিন্তু কোনো উত্তর পায়নি সে। সব কিছু ভাবছে তখনই হাবিলদার এসে কথাটা বলল। নিলয়ের চুপ থাকা দেখে উনি আবারও বলল, নিলয় বলল, আমি আমার বন্ধুদের ছাড়া যাব না। উনি থানার দরজা খুলে দিয়ে বলে, আরে তোমাদের সবাইরে ছেড়ে দেওয়া হয়েছে, আসো তাড়াতাড়ি, না হলে আমার চাকরি থাকবে না। কারাগার থেকে বের হলো সবাই। অফিসারের রুমে এসে দেখে নিঝুমের বাবা বসে আছে। নিলয় অবাক হলো। ইনি কেন আমাকে ছাড়িয়েছে? কারণ কি? কোনো কথা বলল না তিনি। ইশারা করলো বাইরে যেতে। নিলয় বাইরে আসলো, দেখে সাদা রঙের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে নিঝুম দাঁড়িয়ে। ধ্রুবরা নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, যা শালা, বেস্ট অফ লাক। কথাটি বলে যে যার মতো চলে যায়। নিলয় বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয়ও কিছু না ভেবে চলে আসতে যাবে, তখনই শুনতে পেল, ওই ছেলে, গাড়িতে ওঠো।
এমনভাবে ঝাড়ি দিয়ে নিজুম কথাটা বলে ওঠে শুনতে বাধ্য হলো নিলয়। কিন্তু কেন শুনলো? গাড়িতে উঠতেই সে গাড়ি স্টার্ট দেয়, অনেকটা দূরে চালিয়ে নিয়ে আসেও নিলয় কোনো কথা বলেনি। শরতের প্রকৃতির সাথে বাতাসও যেন নেচে উঠেছে। বড় একটি কাশফুল বাগানের সামনে এসে থামলো গাড়িটা। নিঝুম গাড়ি থেকে নামে, নিলয়ন নামে গাড়ি থেকে। নিঝুম কাশফুলের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা হতে অনেক সময় বাকি। এখন সবে বিকেল। বিকেলের শান্ত পরিবেশ, নরম রোদের আলোপ্রবণ সময়টা কেমন যেন ভালো লাগতে শুরু করেছে নিলয়ের। সাদা মেঘগুলো উড়ে চলেছে অনেক দূর। স্নিগ্ধ বাতাসে কাশফুলগুলো নেচে উঠতে থাকে। নিঝুম যে কয়েকটি কাশফুল ছিঁড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, এই যে মিস্টার নিলয়, এখন থেকে আর কোনো মাস্তানি আর বখাটেগিরি যেন না দেখি। আমাকে ভালোবাসবে অনেক, বুঝেছ? অনেক কষ্ট হয়েছিল তোমাকে ওভাবে দেখে। জিসানের থেকে সবটা শুনেছিলাম আমি। তোমার সৎমা। থাক সেসব। আচ্ছা আসো, আমার খোপায় কাশফুল গুজে দিবা। আচ্ছা, কাশফুল গুজলে কি বাজি দেখতে লাগবে আমায়? নিঝুম দৌড়ে কাশফুল বাগানে চলে যায়। নিলয় দাঁড়িয়ে আছে। সৎ মায়ের কথাটা বেশ মনেই পড়েছে নিলয়ের। খুব ছোট ছিল নিলয়। মা টাকার অভাবে মারা যায় অসুস্থতায়। কয়েক বছর পর বাবা ব্যবসা খুলে বসে। বাবার ব্যবসাটা বড় হতে সময় লাগেনি। বছর না ঘুরতে বেশ টাকার মালিক হয় তিনি। একদিন স্কুল থেকে ফিরল নিলয়। দেখে বাড়িতে অনেক লোকজন। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেয়ে দেখে বাবা একজন মহিলার পাশে বসে আছে। মহিলার গায়ে লাল বেনারসি শাড়ি পরা। আগ্রহ নিয়ে প্রশ্ন করেছিল নিলয় তিনিকে। বাবা মুচকি হেসে বলেছিল, ও তোর মা। আমি বিয়ে করেছি, তোর জন্য করলাম। তুই একা থাকিস, তোর খেয়াল রাখবে। কিন্তু না, প্রথম 1 মাস অনেক আদর দেখিয়েছিল তিনি বাবার সামনে। বাবা যেদিন বিদেশে যায় ব্যবসার কাজে, সেদিন রাতে যখন বই পড়েছিল নিলয়, তখন সৎমা এসে তার পিঠে লাথি মারে। নিলয় ছিটকে পড়ে যায়। চেয়ার বসে বলতে থাকে, এই হারামির বাচ্চা, তোদের বাড়িতে চাকরানির কাজ করতে আসিনি আমি। অনেক চালিয়েছিস এ কয়েকদিনে। মা ওটা দাও, মা এটা করে দাও, মা খাইয়ে দাও, মা আমার কাপড়গুলো কেচে দাও। কী ভাবিস আমি তোদের কাজের মেয়ে? কাল থেকে বাড়ির সব কাজ তোরা করবি। আর এইসব যদি তোর হারামি বাপ জানে বা তুই বলছিস, তোর না, তোর বাপকে বিষ দিয়ে মেরে ফেলবো। নিলয় কিছুই বলেনি। সারা রাত ওই সময় কেঁদেছিল। পরের দিন খুব বেশি অত্যাচার সহ্য করতে হয় নিলয়ের। একটু রেস্ট নিলেই মহিলাটা তার পিঠে আবার বেল্ট দিয়ে পেটাতো। এভাবে চলছিল দিন। সপ্তাহখানিক পর স্কুল থেকে আসতেই দেখে বাড়ি একজন লোক বসে আছে মায়ের পাশে। মা ওনাকে জাপটে ধরে বসে আছে। নিলয় যেতেই লোকটা মাকে ছেড়ে দিয়ে চাইলেও মা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা শোন, রান্নাঘরে ফ্রিজে ড্রিঙ্কসের বোতল আছে, একটা নিয়ে উপরের ঘরে চলে আয়। দেরি করলে তোর। আমি পারবো না। কি? কথাটা বলেই উনি টেবিলে রাখা গরম চা নিলয়ের বুকে ছুঁড়ে মারে। জোরে কেঁদে উঠতেই কষে একটা চড় দেয় উনি নিলয়ের গালে। তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও ড্রিঙ্কসের বোতল নিয়ে উপরে যায়। কিন্তু সেখানে যে যা দেখে, দরজা আধা খোলা ছিল। নিলয় সৎমাকে দেখে ওই লোকটার উপরে কাপড় ছাড়াই শুয়ে থাকতে। মহিলাটা বলতে থাকে, আর হে, হর কথা বাদ দেও তো। শালাকে তো বিয়ে করিয়েছে টাকার জন্য, মাস্তি তো চলবে সব সময়। তুমি মজা নিলে নাও, না নিলে বলো আরও লোক আছে আমার। কুত্তার বাচ্চাকে বিয়ে করে এক প্রকার লাভই হয়েছে। টাকা আর মজা সবই আমার। নিজেকে আর ধরে রাখতে পারেনি নিলয়। ড্রিঙ্কসের বোতলটা দরজা ভেঙে মহিলার দিকে এগিয়ে যেতে সোজা ওর পেটে ঢুকিয়ে দেয়। লোকটা ভয়ে চলে যাবে তখনই মহিলা পেট থেকে ভাঙা বোতল বের করে পিছন দিয়ে লোকটার পিঠে ঢুকিয়ে দেয় নিলয়। সবাই চিৎকার করে ওঠে। লোকটা থেকে বোতল বের করে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ অবধি মহিলাটার পেটে বারবার চালাতে থাকে নিলয়। ঠিক সে সময় বাবা চলে আসে দরজার কাছে। আসতে নিলয়কে দেখে ফেলে নিলয় ওনার বিবাহিত ওয়াইফের পেটে ছুরি চালাচ্ছে। উনি এটা দেখতে পারেননি। সাথে সাথে হার্ট অ্যাটাক করে
নিঃশ্বাস বন্ধ করার আগেই নিলয়ের দিকে তাকিয়ে কিছু কথা বলতে চেয়েছিল কিন্তু পারেনি। তারপর হয়েছে যা বখাটে, মাস্তান, খুনি, টিজার। নিলয়, আসো না কেন? দেখো, একটা খরগোশের বাচ্চা, আমি না ধরতে পারছি না। নিঝুমের কথা শুনে ভাবনা থেকে ফিরল নিলয়। নিঝুম খরগোশের বাচ্চাটার পিছু ছুটছে, মেয়েটার দিকে তাকালো নিলয়। রাগী হলেও এখনো বাচ্চাটি রয়ে গেছে। আমার শাসন, বারণ, ভালোবাসা, আদর এসব ঠিকই করবে। হয়তো নিজেকে নিয়ে ভাবার জন্য সেদিন এমন করেছিল, কিন্তু আমি বুঝে গেছি সে আমাকে ভালোবাসে। যাই পাগলিদের সাথে খরগোশের বাচ্চার পিছু ছুটি। বকাটা ছেলে আজ সেই শাসনের অপেক্ষায় ভালোবাসার পিছনে ছুটছে। আমি ছুটছি, কল্পনা করছি আমি আর নিজম স্লো মোশনে খরগোশের বাচ্চার পিছনে ছুটছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর নেক্সটে হ্যাকার সিরিজ আসছে, তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। এরকম গল্প যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।